নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বাংলা নির্মিতি পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সারাংশ লিখন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসের নাম এসো সহজে সারাংশ লিখি। সারাংশ নির্মিতি পর্বের হলো সেই অধ্যায় যার হচ্ছে কি আয়তন ছোট, কিন্তু হচ্ছে কি যে লেখার ক্ষেত্রে অনেক রকমের যে মাত্রা বা অনেক রকমের হচ্ছে কি নীতি বা পদ্ধতি মনে রেখে আমাদেরকে চলতে হয়। তো সেই জন্য আজকের ক্লাসে আমি সারাংশের সেই সমস্ত সূক্ষ্ম বিষয়কে নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথম দেখছো, নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করবে, যাতে করে যে যে কোনো সহজ নতুন ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর আমার এই বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো জটিল বিষয়কে সহজভাবে সকলের জন্য উপস্থাপন করা। আজকের ক্লাসেও এর অন্যথা হবে না। যা তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো, তোমাদের অনেক উপকার হবে। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, সারাংশের ক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো কি, যে নিজের সারাংশকে ব্যতিক্রম করতে হলে অবশ্যই তাতে শিরোনাম ব্যবহার করতে হবে। বেশিরভাগ ছাত্রছাত্রী কি করে, সারাংশের মধ্যে যে প্রশ্নটা দেওয়া থাকে তাকে সরাসরি হচ্ছে কি ছোট করে এবং তার থেকে হচ্ছে কি কিছু কিছু শব্দ নিয়ে লিখে দেয়। তো এটা কখনোই করবে না, এটা অত্যন্তই হচ্ছে একটা ভুল দিক। তো সবার আগে তোমাদেরকে কি করতে হবে, যে সারাংশকে সঠিক এবং সবার কাছে গ্রহণযোগ্য এবং হচ্ছে কি যে অত্যন্ত ব্যতিক্রম করে তুলতে হলে সারাংশকে প্রথমেই কি করতে হবে, প্রথমেই তার একটা শিরোনাম নির্বাচন করতে হবে। এবং শিরোনামটা অবশ্যই কিভাবে করবে, বিষয়টিকে বারবার পড়ে তারপর হচ্ছে কি বিষয়টির অর্থ উপলব্ধি করে তারপর হচ্ছে সারাংশটাকে করতে হবে। তাহলে দেখো, যে নিজের সারাংশকে ব্যতিক্রম করতে হলে, ব্যতিক্রম মানে সকলের চেয়ে আলাদা করতে হলে অবশ্যই হচ্ছে শিরোনাম ব্যবহার করতে হবে। তাহলে বোঝা গেল, সারাংশকে অবশ্যই হচ্ছে শিরোনাম ব্যবহার করতেই হবে। তারপর যে কি, যে অনুচ্ছেদটির সারাংশ লিখতে হবে সবার আগে তার আয়তনটি দেখতে হবে। অর্থাৎ কি, যে প্রশ্নে যে সারাংশটি মানে যে অনুচ্ছেদটির সারাংশ করতে হবে তার আয়তনটা দেখতে হবে, যে সেটা কতটা আয়তনের মধ্যে আছে। সুতরাং তো সবার আগে সেই আয়তনটিকে হচ্ছে কি দেখতে হবে, যে এত আয়তনে আছে, তাহলে এত থেকে এই পর্যন্ত আমাকে লিখতে হবে। কারণ সারাংশ বড় লিখলে কিন্তু কোনো লাভ নেই। অনেকেই আছে যে ভাবে যে এতটুকু নাম্বার বা 10 নম্বর, 20 নম্বর বা 15 নম্বর এরকম আছে, তো আমি এতটুকুন লিখবো। এটা কথা নয়। সারাংশর ক্ষেত্রে আমাদেরকে সবার আগে দেখতে হবে যে সারাংশ আমাদেরকে, যে আমি কতটা সংক্ষেপে সঠিক ভাবনাকে উপস্থাপন করতে পারছি। চলে যাচ্ছি পরবর্তী পর্বে। এরপর কতটা আয়তনে সারাংশ লিখতে হবে সংখ্যার নিরিখে ভেবে নিতে হবে। অর্থাৎ সংখ্যার নিরিখে বলতে, যে তোমাদের যে প্রশ্নটা থাকবে দরকার পড়লে তার যে শব্দ সংখ্যাটাকে হচ্ছে দেখে নাও, যে কত শব্দ সংখ্যা রয়েছে, কত শব্দের মধ্যে সারাংশ লিখতে হচ্ছে, মানে প্রশ্নটা কত শব্দের মধ্যে রয়েছে, তারপর সেই শব্দ সংখ্যা বুঝে তোমাদেরকে সারাংশ নামাতে হবে। তারপর সারাংশ লেখার ক্ষেত্রে কোনো রকম উপমা, রূপক, উৎপ্রেক্ষা বা হচ্ছে কি কোনো রকম উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসক্তি প্রভৃতি অলংকার প্রয়োগ করা যাবে না। দেখো, সারাংশের ক্ষেত্রে কোনো অলংকার প্রয়োগের ব্যাপার নেই, ঠিক আছে। তুমি মূল ভাবনাকে ব্যক্ত করবে, সেই ক্ষেত্রে হচ্ছে কি কোনো উপমা, রূপক, তুলনাবাচক কোনো ভাবনা এখানে রাখা যাবে না, ঠিক আছে। উপমা মানে হচ্ছে কি একটার সঙ্গে আরেকটা বিষয়কে তুলনা করা, আর রূপক হচ্ছে কি যে অভেদ কল্পনা করা, মানে দুটো ব্যতিক্রমধর্মী বিষয়। মানে মনে করো যে একটা বিমূর্ত বিষয়ের সঙ্গে আরেকটা মূর্ত বিষয়, ঠিক আছে। যেমন ধরো মন, মাঝি, ঠিক আছে। মনকে আমরা কোনোদিনও দেখতে পাই না, আবার মাঝিকে আমরা দেখতে পাই। তো সেই ক্ষেত্রে এই মন আর মাঝির যে তুলনা, সেটাই হচ্ছে কি অ্যালেগরি, অর্থাৎ রূপকের অর্থ। তারপর সারাংশের ভাষা হবে সহজ সাবলীল, এমন শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার
করতে হবে যাতে বাহুল্য থাকবে না কিন্তু শব্দের প্রকাশ ক্ষমতা থাকবে। অর্থাৎ কি, যে বাহুল্য থাকবে না কিন্তু শব্দের প্রকাশ ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ যে একটা ছোট্ট শব্দ দিয়ে আমি অনেক গভীর ভাব বা অনেক বড় ভাবকে প্রকাশ করতে পারছি, এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। তারপর এই কাজের জন্য প্রয়োজন হলে দীর্ঘ বাক্যকে সংক্ষিপ্ত বাক্যাংশে এবং একাধিক শব্দ সংখ্যাকে সমাসবদ্ধ পদে সঙ্গত করে ভাষার বিস্তারকে সংকুচিত করতে হবে। অর্থাৎ কি, যে আবার যে শব্দ সংখ্যা বা যে ফ্রেজ আমি ব্যবহার করব মানে বাক্যাংশ, তার যাতে হচ্ছে কি, তার যাতে ব্যাপকতা থাকে, মানে হচ্ছে বিস্তার থাকে, শব্দের অর্থের যাতে একটা দীর্ঘ একটা হচ্ছে কি প্রবহমানতা থাকে, সেই ব্যাপারটাকে আমার রাখতে হবে। তারপর উত্তরের মধ্যে কোনো রকম উদ্ধৃতি বা কোটেশন ব্যবহার করা যাবে না। উত্তরের মধ্যে কি কোনো রকম কোটেশন বা উদ্ধৃতি ব্যবহার করা যাবে না। উদ্ধৃতি থাকলে সেটাকে কি বিষয়ের মর্মার্থ ব্যাখ্যা করতে হবে, মানে বিষয়টির অর্থ ভেঙে লিখতে হবে, মানে তার ইনার মিনিং কি বোঝাতে চাইছে সেটাকে ব্যবহার করতে পারো, সেটাকে লিখতে গুছিয়ে লিখতে হবে। তারপর উত্তরের ভাষা হবে মান্য চলিত রীতির। ঠিক আছে, মানে উত্তর কোশ্চেন হচ্ছে কি, সাধুবাদ্যে বা যেভাবেই থাকুক না কেন তোমাদের প্রশ্নের উত্তর মানে তোমরা যে সারাংশ লিখবে সেটা কিন্তু হচ্ছে কি একেবারে স্ট্যান্ডার্ড কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ মানে মান্য চলিত রীতিতে লিখতে হবে। তারপর সারাংশের আয়তন কখনো মূল রচনার অর্ধেকের বেশি করা যাবে না। ঠিক আছে, অর্ধেকের বেশি যাতে না হয়। ঠিক আছে, দেখো সারাংশ রচনা কিন্তু যে হচ্ছে ম্যাজিক নয় যে আমি আজকে ধরবো, আজকের মধ্যে আমি টপার টপ হচ্ছে কি যে প্যারাগ্রাফ ধরবো আর হচ্ছে আমি একদম হুড়মুড় করে হচ্ছে সারাংশ ব্যাখ্যা করে একদম সঠিকভাবে লিখে ফেলতে পারবো, এমনটা ব্যাপার নয়। সারাংশ হচ্ছে কি একটা দীর্ঘমেয়াদী প্র্যাকটিসের উপরে নির্ভর করে। দীর্ঘমেয়াদী অনুশীলন হচ্ছে সারাংশের একমাত্র চাবিকাঠি। ঠিক আছে, তাহলে যে প্রতিনিয়ত যে প্রত্যেক দিন হচ্ছে কি প্রত্যেক দিন সারাংশ লিখন প্র্যাকটিস করতে হবে। আর প্রতিদিন সারাংশ লিখন যখন প্র্যাকটিস করবে তখন কি হয়ে যাবে, তখন যে নিয়মিত হচ্ছে কি হাতের মধ্যে যে যে কোনো হচ্ছে কি যে কোনো, যেমন রবীন্দ্রনাথের কোনো হচ্ছে প্রবন্ধ, বঙ্কিমচন্দ্রের কোনো প্রবন্ধ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনো প্রবন্ধ বা ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের কোনো প্রবন্ধ জাতীয় আলোচনা, এই সমস্ত হচ্ছে কি যে এই সমস্ত প্রবন্ধের যে হচ্ছে কি গভীরতা, প্রবন্ধের যে হচ্ছে বিস্তার ধর্মিতা, সেটা হচ্ছে কি সেটা তখন ধীরে ধীরে বুঝতে পারবে। তারপর রচনাংশে নেই এমন বিষয় সারাংশের মধ্যে উল্লেখ করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ কি যেটা হচ্ছে কি প্রশ্নের মধ্যে সারাংশের ব্যাখ্যার মধ্যে নেই সেটা হচ্ছে কি উল্লেখ করার কোনো দরকার নেই। সেই সমস্ত হচ্ছে অপ্রাসঙ্গিক হচ্ছে কি ব্যাখ্যা রাখতে হবে না। অর্থাৎ যে প্রশ্নে যে ধরনের প্রাসঙ্গিকতা থাকবে সারাংশের মধ্যেও সেই ধরনের প্রাসঙ্গিকতাই রাখতে হবে। তারপর কি জটিল বিষয়কে সহজ সরলভাবে প্রকাশ করার মাধ্যমে একজন সারাংশ রচয়িতার পারদর্শিতা প্রকাশ পায়। ঠিক আছে, অর্থাৎ জটিল বিষয়কে জটিলভাবে সেইখান থেকেই ওই যে প্রথমেই বলেছিলাম অনেকে কি করে সারাংশের মধ্যে প্রশ্নের মধ্যে যে ধরনের শব্দগুলো থাকে সেই শব্দগুলোকেই হচ্ছে কি এদিক ওদিক করে লিখে দেয়, এটা একদমই হচ্ছে কি ভুল। সারাংশের মূল কথাই হলো কি যে তুমি যেটা লিখছো সেটা যাতে হচ্ছে কি যিনি পড়বেন তিনি যাতে সহজে বুঝতে পারেন যে তুমি একটা সহজ অর্থকে উপলব্ধি করতে পেরেছো। তারপর সারাংশের কোনো নির্দিষ্ট মাপ নির্দেশ করা কঠিন। ভাবের এখানে হচ্ছে কি যে ভাবের বৈশিষ্ট্য এবং হচ্ছে বিষয়বস্তুর বৈচিত্র্যের ওপর তার হচ্ছে কি দৈর্ঘ্য নির্ভর করে। কোনো সারাংশ দুটি বাক্যেও রচিত হতে পারে, আবার কোনো একটি ক্ষেত্রে 5-6টি বাক্যও লাগতে পারে। তবে প্রশ্নপত্রে সারাংশের আয়তন সম্পর্কে কোনো নির্দেশ দেওয়া থাকলে অবশ্যই তা অনুসরণ করতে হবে। দেখো আমি সারাংশের আয়তন নিয়ে কিন্তু বেশ কয়েকটি পয়েন্টস এখানে রেখেছি। তার কারণ হচ্ছে এখানে সারাংশের যে মূল বিষয় সেটা হচ্ছে কি তোমাদের অনেকেরই হচ্ছে প্রশ্ন থাকে যে সারাংশের মূল বিষয়টি হচ্ছে কতটা হবে, এবং এটার মূল কথাটাই হচ্ছে কি আমি কেন এইখানে 3-4টে পয়েন্টসকে এরকমভাবে রেখেছি, তার কারণ হচ্ছে
যে সঠিকভাবে হচ্ছে কি যাতে বিষয়টিকে তোমরা উপলব্ধি করতে পারো। তো আমি আশা করব যে সারাংশের যে নীতি বা সারাংশের যে পদ্ধতি সেটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এখন চলে যাচ্ছি দু একটি উদাহরণ, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিছু হচ্ছে কি সারাংশ উল্লেখ করা আছে। তো এখানে মোটামুটি করে যে বিভিন্ন হচ্ছে কি যে সারাংশের কিভাবে লিখতে হয় তার হচ্ছে একদম নমুনা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে প্রথমেই দেখো যে একটি হচ্ছে কি উদাহরণ, পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি। তারপর হচ্ছে কি যে তারপর পুরো বিষয়টা হচ্ছে কি বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে এখানে রয়েছে। তারপর এই সারাংশের অনুচ্ছেদের হচ্ছে কি এখানে সুন্দরভাবে একটা টাইটেল দেওয়া হয়েছে, চড়ইবেতি। চড়ইবেতি শব্দের অর্থ হচ্ছে এগিয়ে চলা, ঠিক আছে? তো এটা উপনিষদের এর শব্দটা উপনিষদে রয়েছে, চড়ইবেতি। চড়ইবেতি মানে হচ্ছে এগিয়ে যাওয়া বা এগিয়ে চলা। তো যে কি এ এক অনন্ত যাত্রার আহ্বান, সমস্ত বন্ধন কাটিয়ে পাড়ি দিতে হবে মুক্তির পথে, থেমে যাওয়া নয়, স্থবিরতা নয়, বেগবান। দেখো স্থবিরতা, এই যে শব্দটা স্থবিরতা মানে আমরা কিন্তু বলতে পারতাম যে হচ্ছে কি যে একটা জায়গাতে স্থির হয়ে বসে থাকা, এরকম হচ্ছে কি এরকম হচ্ছে লিখতে পারতাম, কিন্তু হচ্ছে যে শব্দটার ব্যাপকতা কত, স্থবিরতা। স্থবিরতা শব্দটা অনেক ব্যাপক, ঠিক আছে? স্থবিরতা শব্দটা হচ্ছে কি ছোট্ট একটা শব্দ, কিন্তু তার হচ্ছে কি তার বিস্তার অনেক, ঠিক আছে? এটাই হচ্ছে কি যে ভাবনার বাহুল্য নয়, প্রকাশের বাহুল্য থাকবে, অর্থাৎ কি সেটা অনেক দীর্ঘ অর্থকে প্রকাশ করবে। তারপর কি আছে, বৈচিত্র্যময়, বেগবান, ঠিক আছে? বেগবান মানে হচ্ছে কি যা ক্রমশ হচ্ছে কি যা ক্রমাগত বয়ে চলেছে, সেটাই হচ্ছে বেগবান। তো বৈচিত্র্যময় আনন্দযাত্রায় মানুষের কাঙ্ক্ষিত, ঠিক আছে? প্রত্যেকটা শব্দের মধ্যে দেখো যে কি একটা ব্যাপক বিস্তার ধর্মিতা রয়েছে, মানে প্রকাশ ক্ষমতার একটা গভীরতা রয়েছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে কি সারাংশকে লিখতে হবে। সমগ্র বিশ্ব চরাচর আবহমান কাল ধরে এক অপূর্ব যাত্রাপথ আমাদের সামনে মেলে রেখেছে, চলার আনন্দকে সঙ্গী করে এবার শুধু এগিয়ে যাবার পালা, ঠিক আছে? যে শব্দের বিস্তার কিন্তু এখানে ব্যাপক। তো সুতরাং আমি আশা করব যে তোমরা বুঝতেই পারলে যে কিভাবে হচ্ছে প্রতিবেদনকে যে তাৎপর্যপূর্ণ করতে হয়। তো তারপর এখানে আরও কিছু প্রতিবেদন রয়েছে। দেখো মানব জীবনের লক্ষ্য, স্বাধীনতার স্বাদ, বঞ্চিতের প্রতিনিধি, ভারতবর্ষের মর্মবাণী, ঠিক আছে? এগুলো হচ্ছে কি প্রতিবেদনের যে নাম দেওয়া হয়েছে। তো আমি আশা করব যে তোমরা সকলেই তোমরা সকলেই হচ্ছে কি তোমরা সকলেই সারাংশ কিভাবে লিখতে হয় সেটা হচ্ছে কি বুঝতে পেরেছো, এবং সারাংশের তাৎপর্য, সারাংশের যে কতটা সূক্ষ্মভাবে লিখতে হয়, ভাবনা চিন্তা করে লিখতে হয়, সেটা বুঝতেই পেরেছো এখান থেকে। তো সুতরাং তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা ভালোভাবে বোঝার চেষ্টা করো দেখে, এতে করে তোমাদের সারাংশ সম্পর্কে একটা পুঙ্খানুপুঙ্খ সঠিক ধারণা তৈরি হবে। তো ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো। ধন্যবাদ।